ইরান কেন্দ্রিক ভূরাজনৈতিক পরিবর্তন নিয়ে মানুষের ভুল ধারণার কোনো শেষ নাই এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা Protests continue to erupt across Iran in multiple cities. যেটাকে নিয়ে আমি কয়েকটা ভিডিও করব বাট মৌলিক যে ভুল দুইটা ধারণা আছে যে আমেরিকা এবং ইসরায়েল ইচ্ছামতো ইরানকে না যাইতেছে বাইরে থেকে এবং ভিতর থেকে গভর্নমেন্ট পরিবর্তন করার চেষ্টা করতেছে যেটা তারা আগে ইরাক অথবা লিবিয়াতে যেটা তারা আগে করছে গাদ্দাফির সময়। আরেকটা যেটা ভুল ধারণা এটা যেহেতু একটা শিয়া দেশ এই জন্য তাদের এরকম পরিবর্তন হচ্ছে, এটা সুন্নি দেশ হলে পরিবর্তন হতো না। এই দুইটা একটা কমপ্লিটলি ভুল ধারণা। আজকের ভিডিওতে যেটা আমি ফোকাস করবো সেটা হচ্ছে কি মূল কোন তিনটা কারণে আসলে ইরানে বর্তমানে যেই বিশাল আনরেস্ট চলতেছে, যে যত বড় আনরেস্ট গত অন্তত 15-20 বছর ইরানে আমরা দেখি নাই, এই আনরেস্টের আসল তিনটা কারণ কি এবং এটা আমাদের বাংলাদেশিদের জন্য বোঝা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। আপনি যদি পৃথিবীতে পার্সিয়ান এম্পায়ার, যেটা ইরানের আসল ইতিহাস, যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, বাট সেটা যদি আপনি দেখেন অ্যাটলিস্ট এক লাইন এতটুকু বলাই যায়, ইরানিয়ানরা সহজে হারে না, ইরানিয়ানরা হার মানার জাতি না। তো আমরা কিছু হলেই বলি ইরান বুঝি শেষ, ইরান বুঝি শেষ, ইরান বুঝি আমেরিকা ইসরায়েল দখল করে নিল। ভাইয়া আপনি পার্সিয়ান হিস্ট্রি পড়েনি নাই, পড়লে আপনি বুঝতেন যে পার্সিয়ানরা হারছে এই পরিমাণ পুরো ইতিহাসে খুবই কম এবং এটা একটা জাতি যেটা বারবার বারবার জেগে ওঠে এবং তাদের যে কালচার, তাদের যে রিলিজিয়াস, যে তাদের যে কি বলবো, তাদের যে কালেকটিভ ঐক্য এবং শক্তি আছে সেটাকে ভেঙে ফেলা খুবই খুবই কঠিন একটা কাজ। এবং ইরান এবং ইসরায়েলের দাপটে বর্তমান ইরানের এই পতন বা টেনশন এটা মনে করার কোনো কারণ নাই। তাহলে মৌলিকভাবে কারণ কি? মৌলিকভাবে কারণ হচ্ছে গিয়ে তিনটা। এক নাম্বার যেটা কারণ ইরানের, সেটা হচ্ছে গিয়ে ধর্মকে চাপায়ে দেওয়া, ইসলামকে চাপায়ে দেওয়া, শরীয়তকে চাপায়ে দেওয়ার যেই কাজটা আয়াতুল্লাহ খোমেনিরা বারবার করে আসতেছে, এইটা কখনোই ইরানিরা পছন্দ করতো না। এবং ইরানের দুইটা বড় ফেজ আছে গত 60 বছরে। একটা বড় ফেজ হচ্ছে শাহদের ফেজ। এই শাহরা অত্যাচারী ছিল, বর্বর ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল এবং তারা ধর্মীয় মুসলমানদেরকে পিটাইতো, সেটা সুন্নিদেরকেও পিটাইতো এবং তারা শিয়াদেরকেও পিটাইতো। এবং তাদেরকে যখন উৎখাত করা হইল, হ্যাঁ, তখন ইসলাম প্রিয়, আমি শিয়া সুন্নের জায়গায় পরে আসতেছি, ইসলাম প্রিয় বলতেছি আমি মোটা মানে বড় আমব্রেলাতে, ইসলাম প্রিয় ইরানিরা চাইছিল যে ইরানে ডানপন্থী একটা গভর্নমেন্ট আসুক, কিন্তু তারা চরম ডানপন্থী কাউকে চায় নাই যেখানে শরীয়তের প্রত্যেকটা জিনিসকে জোর করে চাপানো হবে। কিন্তু আয়াতুল্লাহ খোমেনি এবং তাদের যে ইতিহাস সেটা আসলে একটা সিআইএ ট্রেন্ড। এই টোটাল আয়াতুল্লাহ খোমেনিদের সরকার এবং সরকারের ইতিহাস, এটার মধ্যে সিআইএ প্রজেক্ট, আমেরিকা এবং মোসাদের গোয়েন্দাদের প্রজেক্টের ইতিহাস অনেক লম্বা। সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি ডিটেলস ইতিহাসটা বলবো। বাট আমি যেটা বুঝতে চাচ্ছি যে যখন যেই প্লেনটা দিয়ে প্রথম শাহ পরিবারের যখন পতন হয়, যখন নতুন গভর্নমেন্ট আসবে, সেই সময় আমেরিকার একটা সুন্দর প্লেনে করে এই আমাদের আয়াতুল্লাহ খোমেনিদের যেই লেগাসি সেই লেগাসি আসে আমেরিকান প্লেনে করে, সিআইয়ের প্লেনে করে। এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে আয়াতুল্লাহ খোমেনিদের এই যেই জায়গায় মসনদে বসানো, এই বসানোর কাজটা কিন্তু ইরানিরা করে নাই, বরং ইরানিদের উপরে চাপায়ে দেওয়া হয়েছিল। তারপরের ইতিহাসে বারবার যেটা ইরানি এই যেই ইরানি ইসলামী প্রজাতন্ত্রের এই জায়গাতে এসে তারা কিন্তু এরদোগান যেটা করছে অথবা পাকিস্তানি ইমরান খান যেটা করতে চাইছে, যেখানে হ্যাঁ ইসলাম প্রিয় মানুষ থাকবে, ইসলামের একটা জয়গান থাকবে, কিন্তু এরদোগান কখনো টার্কিতে ইসলামকে জোর করে চাপায় নাই, মেয়েদেরকে হিজাব পড়তে বাধ্য করে নাই। এই জায়গাটায় যখন ইরানের মতো একটা বিপ্লবী সমাজ, তাদেরকে যখন জোরপূর্বক ইসলাম চাপায় দেওয়ার চেষ্টা করা হয়েছে, স্পেশালি মেয়েদের হিজাব প্রশ্নে যখন জোর করে হিজাব পরাতে দেওয়া হয়েছে এবং আরও অন্যান্য অনেকগুলা বিষয়, তখন কি হয়েছে, বারবার ইরান ফুঁসে উঠছে। এই জন্য আপনি আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, প্রচুর ইরানিকে দেখবেন। তাদের মধ্যে পৃথিবীতে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি মুরতাদ, মানে যারা ইসলামকে ছেড়ে দিছে স্বেচ্ছায় সচেতনভাবে, এই সংখ্যা সবচেয়ে বেশি ইরানে। এবং আমরা মনে করি ওরা শিয়া, এই জন্য না, ওরা শিয়ার জন্য করে নাই, ওরা করছে কারণ ওরা ট্যালেন্টেড মানুষ, ক্রিয়েটিভ মানুষ। যখন ওদেরকে ধর্মীয় অনুশাসন চাপায়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন তারা ইসলামকে ভুল বুঝছে, ইসলামকে তারা মানে পছন্দ করে নাই এবং তাদের চিন্তার বিরুদ্ধে যখন জোর করা হয়েছে তখন তারা এর থেকে পালায় বাচ্ছে। এবং এই জন্য
সমস্ত পৃথিবীর মধ্যে, এবং এটার ব্যাপারে ফিউয়ের রিসার্চও আছে যে সমস্ত দেশের মুসলমানদের মধ্যে যারা ইসলামকে সবচেয়ে বেশি ত্যাগ করে তারা হচ্ছে ইরানিরা। এবং এইটা করছে, এটা হলো আয়াতুল্লাহ খোমেনিদের এই জোর করার একটা কারণ। সো আপনি যে কোনো সমাজে, স্পেশালি পার্সিয়ান হিস্ট্রির মতো যেখানে কালচার খুব স্ট্রং, আপনাদের মনে থাকবে সেই যখন আমাদের বাংলাদেশের 1980s 1990s ইভেন 2000 সালেও আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতে ইরানি মুভি সিনেমা কালচার দেখা যেত। ইরানিদের কালচার অনেক স্ট্রং, তারা কালার বোঝে, তাদের ক্রিয়েটিভ। এইটা ইমাম গাজ্জালির দেশ জায়গা, এটা ইমাম রুমির জায়গা। ওইখানে যদি আপনি অনেক আলেম ওলামা আসছে ইরান এবং পার্সিয়া থেকে, সেইখানে যদি আপনি জোর করে ইসলামের অনুশাসন জোর করতে যান, মানুষের ইচ্ছা এবং চিন্তার বিরুদ্ধে আপনি যখনই জোর করতে গেছেন, তখনই তাদের মধ্যে ধীরে 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 বদহজম হয়েছে এবং তাদের মধ্যে এই জোর করা ইসলাম, জোর করে চাপায় দেওয়া ইসলামের বিরুদ্ধে তারা ফুঁসে উঠছে। এবং এইটা একটা অর্গানিক মুভমেন্ট, এটা কোনো বিদেশ থেকে আমেরিকা অথবা মোসাদের কোনো ম্যানুফ্যাকচার্ড গভর্নমেন্ট টপলিং করার কোনো প্রজেক্ট এটা না, যেটা সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ছিল বা যেটা গাদ্দাফির ক্ষেত্রে ছিল। এটা ধীরে ধীরে গড়ে ওঠা একটা প্রজেক্ট, যেইটার জন্য ইরান, খেয়াল করবেন, ইরানি গভর্নমেন্ট প্রথম দিকে খুব সফটলি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, খুবই সফটলি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, কারণ তারা জানতো যে এটা আসলে একদম মাটি থেকে উঠে আসা একটা বিক্ষোভ। এই বিক্ষোভটা যেমন বাংলাদেশে যে বিক্ষোভটা হয়েছে জুলাইতে, সেটা যেমন মাটি থেকে উঠে আসা একটা বিক্ষোভ। এটা কোনো ওই বাইরের এজেন্সি এসে করছে এটা বললে হবে না। হ্যাঁ, কোনো এজেন্সি হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যেটা আমি মনে করি যে ইরানে এখন যে বিক্ষোভটা হয়েছে, সেই বিক্ষোভটাকে নানা দল, মোসাদ বলি, আমেরিকা বলি, তারা বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে, সেটা ঠিক আছে। বাট এইটা যে গড়ে উঠলো, এটা যে জেগে উঠলো, এটা ইরানের সাধারণ মানুষের চাহিদা যে আমরা এই শাসন চাই না, এই করাপশন আমরা চাই না। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জাস্ট 1-2 মাস আগেই ভাইরাল হওয়া যে ইরানের একটা টপ জেনারেল, সে তার মেয়ের বিয়ে দিতেছে এবং ওই বিয়েতে দেখা যাচ্ছে যে তার মেয়ে কমপ্লিটলি ওয়েস্টার্ন, পশ্চিমাদের অর্ধনগ্ন পোশাক পরে সবাই পার্টি করতেছে। কিন্তু ওই একই জেনারেল বাইরে এসে রাস্তায় প্রত্যেকটা মেয়েকে হিজাব পরার জন্য বাধ্য করতেছে। এই যে জিনিসগুলা বারবার ইরানিরা দেখছে যে এই লোকগুলা যারা আমাদেরকে শাসন করতেছে, তারা দুর্নীতিগ্রস্ত, সুবিচার দিতে পারতেছে না, কিন্তু তারা আমাদেরকে ধর্মীয় অনুশাসনে বাধ্য করতেছে। কিন্তু যদিও তাদের নিজেদের মধ্যে ধর্মীয় অনুশাসন নাই, এবং আমি যখন কোনো একটা জায়গায় তাদের সাথে ধর্মীয় দিক থেকে দ্বিমত পোষণ করতেছি, তখন আমাকে জোর করতেছে, তখনই কিন্তু আসলে পুরাপুরি ইসলামের ব্যাপারে তাদের একটা বড় অংশের একটা অভক্তি সৃষ্টি হয়েছে। এবং তারা মনে করছে যে না, আমরা ইসলামের এই ব্যাখ্যা আমরা চাই না। এবং সেইখান থেকেই কিন্তু ইরানের মানুষদের মধ্যে এই একটা তাড়না তৈরি হয়েছে। এবং আমি বাংলাদেশেও এটা মনে করি, বা বাংলাদেশ সহ যে কোনো জায়গায় যদি আজকে এরদোগান টার্কিতে বাধ্য করে যে তোমাদের প্রত্যেককে ইসলামের প্রত্যেকটা অনুশাসন অক্ষরে অক্ষরে পালন করতে হবে, শুধু এরদোগানের পতন হবে তাই না, টার্কিতে ইসলামেরও অনেকটাই কমে আসবে। কেন? কারণ অনেক মানুষ ওই চাপায় দেওয়া, জোর করা ইসলামকে তারা নিতে পারবে না এবং এটা বদহজম হবে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক ক্ষেত্রেই এই ধরনের জোর করা, একটা সমাজে হঠাৎ করে ইসলামকে সবার উপরে চাপায় দেওয়া যেই চেষ্টা, যেটা ওই দেশের মানুষ, ওই এলাকার মানুষ চায় না, সেটা করার ব্যাপারে শরীয়তের অনেক সুন্দর হিকমা আছে যে কিভাবে জিনিসটা হবে, কিভাবে ইসলামাইজেশন হবে। ওই হিকমাতে না গিয়ে যদি জোর করা হয়, তাহলে যে সিচুয়েশনটা দাঁড়ায় সেটাই আমরা দেখতে পাচ্ছি ইরানে হইছে। যে সমাজ আসলে এই ইসলামের জোর কঠোরতা সেটা তো গ্রহণ করতেছেই না, বরং ইরানিরা আসলে প্রডিউস করছে ম্যাক্সিমাম নাম্বার অফ মুরতাদ। সেটা শিয়া বা সুন্নির ডিবেটের কারণে করে নাই, সেটা করছে জোরপূর্বক ইসলামের চাপায় দেওয়া নীতির কারণে। ১। ২ নাম্বার যেটা, সেটা হইল যে ইকোনমি। ইরানি গভর্নমেন্ট গত ২০ বছরে ইরানের ইকোনমিকে কোনোভাবেই তারা রিকভার করতে পারে নাই। বরং তারা বিভিন্ন প্রক্সি ওয়ার, বিভিন্ন করাপশন, সেটা তারা হুতি ফাইন্যান্সিং হোক অথবা ইরানের সাথে সৌদি আরবের যে একটা ইয়েমেনে দীর্ঘ সময় কনফ্লিক্ট চলছে, তারপরে তাদের সারা মিডল ইস্টে যত প্রক্সি গ্রুপ, এইখানে এই প্রক্সি করতে করতে অন টপ অফ ডেফিনেটলি আমেরিকার স্যাংশনের প্রভাব তো আছেই, ইরানের ইকোনমির অবস্থা খুবই খারাপ এবং ইরানের মানুষ এটাতে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। কেন? কারণ তারা দেখতে পাচ্ছে এটা একটা অযোগ্য সরকার যারা ইকোনমিকে দাঁড়া করাইতে পারতেছে না।
যারা বারবার মুসলিম বিশ্বকে সাপোর্ট করার নামে অথবা মুসলিম বিশ্বে একদিন ইরানি খিলাফত হবে অথবা একদিন ইরান প্যালেস্টাইনকে মুক্ত করবে, এই সব কথা বলার মাধ্যমে আসলে বেসিক্যালি তাদেরকে একটা ঋণগ্রস্ত অবস্থায় রাখছে, অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থায় রাখছে, এবং মানুষ যখন ইকোনমিক্যালি ফ্রাস্ট্রেটেড হয় তখন তারা সরকারের বিরুদ্ধে দাঁড়ায়। এবং ইরানের মানুষ অর্থনৈতিকভাবে এত চাপের মধ্যে আছে যেটার জন্য তারা আসলে গভর্নমেন্ট পতনের দিকে তারা বেসিক্যালি আগায় যাচ্ছে। ৩ নাম্বার যেটা কারণ, যে কারণে ইরানের মানুষ জেগে উঠছে, যেখানে টার্কি এবং সৌদি আরবের একটা অনেক বড় রোল আছে, এবং সেটা হইল যে ইরানিরা চায় না যে ইরান আননেসেসারিলি এতগুলা প্রক্সিকে ফান্ডিং করুক এবং এতগুলা প্রক্সি সাপোর্ট দেখ, যেটার কারণে বারবার ইরান এবং ইসরায়েল একটা যুদ্ধের নাটকের নামে আসলে কি করে, বারবার এই ইসরায়েলকে আক্রমণ করতে দেয় এবং ইরানকে বিপদের মধ্যে ফেলে। অর্থাৎ এই যে সামাজিক সহিংসতা, এটার মধ্যে ইরানিরা দেখতেছে সৌদি আরব অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, ইউএই কত আগায় গেছে, টার্কি আগায় যাচ্ছে, প্রসপারাস হচ্ছে, তাহলে ইভেন সিরিয়াও আস্তে আস্তে জেগে উঠতেছে। তাহলে ইরান কেন পতনের দিকে যাচ্ছে? কারণ ইরান পুরা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের যে প্রক্সি ওয়ারগুলোকে তারা তৈরি করছে, এগুলোর মাধ্যমে তারা তো আসলে কোনো প্যালেস্টাইনকে মুক্ত করতে পারতেছেই না, বরং তারা আসলে বারবার জাস্টিফাই করতেছে যেন ইসরায়েল আরও আক্রমণাত্মক হইতে পারে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা যতই খোমেনিদের বিরুদ্ধে কথা বলুক, বাট প্রকৃত অর্থে তারা জানে খোমেনির কারণেই ইসরায়েল আসলে এত বড় হইতে পারতেছে, এত আগ্রাসন চালাইতে পারতেছে সারা মিডল ইস্ট যুগে, মধ্যপ্রাচ্য যুগে জুড়ে। এই জন্য এটা ইরানের মানুষও জানে যে আমরা আসলে এই সরকার চাই না, বরং আমরা এমন একটা সরকার চাই যেই সরকার অকারণে বিভিন্ন যুদ্ধে জড়াবে না, বিভিন্ন যুদ্ধে জড়ানোর চেষ্টা করবে না, বরং গ্রেটার মিডল ইস্টের যে টার্কি সৌদি আরবের যে প্ল্যান, সেই প্ল্যানের সাথে ইন্টিগ্রেটেড হবে এবং একটা প্রসপারাস ইকোনমিক্যালি ডেভেলপড ইরান হবে, রেদার দেন বারবার খালি কিছু হইলে মিলিটারির হুমকি ধামকি দেওয়া ইত্যাদি। এই জন্য অনেক বড় বড় আর্মি জেনারেলদের যে মূর্তি ভাঙা হচ্ছে, এর কারণটা কি? আমরা বলতে পারি এরা তো প্যালেস্টাইনের পক্ষে অনেক বড় ভয়েস। ইরানের মানুষ এটা মনে করে না। ইরানের অনেক মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে কি, যে না, বরং এরা আমাদেরকে এমন অনেক যুদ্ধে ঠেলছে যে যুদ্ধে আমাদের যাওয়ারই দরকার ছিল না, এবং ওই যুদ্ধগুলোতে গিয়ে আমরা প্যালেস্টাইনদেরকে বাঁচাতে পারি নাই, গাজার গণহত্যা বন্ধ করতে পারি নাই, বরং আরও যেটা হয়েছে আমাদের সাধারণ সোলজাররা মারা গেছে। বরং আমরা যদি ইকোনমিতে ফোকাস করতাম, আমরা যদি নিজেদেরকে ডেভেলপ করতাম, তাহলে আজকে সৌদি আরবের ইকোনমিক ডেভেলপমেন্ট বা টার্কির ইকোনমিক ডেভেলপমেন্টের মতো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হইতে পারতো, যেটার কারণে আমরা পুরা ইরান আমরা দাঁড়া যেতে পারতাম। সো এই তিনটা কারণে ইরানের এই গভর্নমেন্টের বিরুদ্ধে এই প্রোটেস্ট। এখন কতগুলো প্রশ্ন আছে। সরকার কি আসলে পড়ে যাবে? আমি বলব 50-50 চান্স। সরকার পড়তেও পারে, নাও পড়তে পারে। সরকার পড়তে পারে কারণ প্রোটেস্টটা বড় হচ্ছে। সরকার নাও পড়তে পারে, কারণটা হচ্ছে এখনো কিন্তু প্রোটেস্ট সরকারের পক্ষেও কিন্তু অনেক লোক দাঁড়াচ্ছে। সো এটা 50-50 চান্স। কিন্তু যেটা নিশ্চিত সেটা হচ্ছে সরকার পড়ে গেলেও আমি বিশ্বাস করি শাহ পরিবার আসবে না। অনেকে বলতেছে শাহ হইল আমেরিকার এজেন্ট এবং শাহকে আবার বসানো হবে। এইভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে দখল করবে। ভাইয়া, এগুলো ফালতু আলাপ। আপনাদের সমস্যা হইলো আপনারা ইসরায়েল এবং আমেরিকাকে খোদাতালা মনে করেন, যাদের শক্তির কোনো শেষ নাই, যারা চাইলে যে কোনো কিছু করতে পারে না। আমেরিকা এবং ইসরায়েল চাইলেই যে কোনো কিছু করতে পারে না, এবং আমেরিকা এবং ইসরায়েল চাইতেছে এই ইরানের প্রোটেস্টটাকে তাদের পক্ষে নিতে, কিন্তু তাদের পক্ষেই প্রোটেস্টটা যাচ্ছে না। এবং শাহকে ইরান ভুলে নাই। শাহ পরিবারের যে দীর্ঘকালের যে অবিচার এবং শোষণ, সেটা ইরানিরা ভুলে নাই। এবং আপনি ইরানের আমি অন্তত ৫,০০০ টুইট দেখাইতে পারবো যেখানে ইরানিরা ক্লিয়ারলি বলছে যে আমরা খোমেনিও চাই না, শাহ তো আমরা প্রশ্নই আসে না। সো তারা খোমেনির বিরুদ্ধে গেছে মানে তারা শাহকে চাইতেছে, এটা মনে করার কোনো কারণ নাই। তবে ইরানে একটা বামপন্থী সরকার আসতে পারে। এর কারণ হইল, আমরা বলি না বাংলাদেশে একটা শাহবাগ আছে, শাহবাগ হইল বামপন্থী আর শাপলা হইল ডানপন্থী। ইরানে আপনাকে বুঝতে হবে যে ওদের শাহবাগ হইল আমাদের শাহবাগের ১০০ গুণ বড়। ওদের শাহবাগ অনেক বড়। সো এইখানে ইরানের শাহবাগীদের আসলে একটা জয়ধ্বনি দেখা যাচ্ছে, এবং এই জয়ধ্বনিটা এই জন্যই হইছে যে যখন ডানপন্থীরা অনেক বেশি চরম এবং এক্সট্রিম হইছে এবং সাধারণ মানুষ তাদের অবিচারে এবং অদক্ষতায়, নেতৃত্বের অদক্ষতায় একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তখন
ইরানের যে শাহবাগ, সেই শাহবাগ জেগে উঠছে। কিন্তু ইরানের শাহবাগ জেগে ওঠার মানে এটা না যে তারা আসলে শাহকে চায়। বরং তারা একটা বামপন্থী, সম্ভবত একটা বামপন্থী সরকার পরবর্তীতে আসতে পারে। যে বামপন্থী সরকার অনেক বেশি অর্থনীতিকে স্ট্রং করার চেষ্টা করবে রাদার দ্যান নানা রকম প্রক্সি ওয়ার দিকে যাওয়া। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে ইরানের এই ঘটনাটা আসলে মুসলমানদের জন্য খুবই পজিটিভ একটা ঘটনা। সেটা নিয়ে সামনের ভিডিওতে আসব।